গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস ভয়ঙ্কর ভুতুড়ে। পড়ছি এর দ্বিতীয় ও শেষ পর্ব। আকলাক সাহেব রাত ঠিক ৯টায় ভাত খান। রাতে আমিষ খান না, সামান্য ভাত, একটা ভাজি আর ডাল। বয়সের সঙ্গে সঙ্গে আমিষের পরিমাণ কমিয়ে দিতে হয় বলে কোথায় যেন পড়েছিলেন, তিনি তা মেনে চলেন। মোতালেব ভাত নিয়ে এসে অবাক হয়ে দেখল আকলাক সাহেব বিছানার উপর চার পায়ে ঘোড়ার মতো দাঁড়িয়ে আছেন। ঘোড়া যেভাবে কোমর নাড়ায় তিনিও মাঝে মাঝে সেভাবেই কোমর নাড়াচ্ছেন। মোতালেব বলল, আপনার কি হয়েছে? কিছু হয়নি। আপনি ঘোড়া হয়েছেন কেন? আকলাক সাহেব ঠিক হয়ে বিছানায় বসলেন। তিনি যে হামাগুড়ির মতো করছিলেন নিজেও বুঝতে পারেননি। ব্যাপারটা ঠিক হয়নি, নিজের ওপরই রাগ লাগছে। মোতালেব আবার বলল, আপনার কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। এটা এক ধরনের ব্যায়াম, চিন্তাশক্তি বাড়াবার ব্যায়াম। ও আচ্ছা, এখন থেকে এই ব্যায়াম তুইও করবি, রোজ ২ ঘন্টা করে। মোতালেবের মুখ হাঁ হয়ে গেল। আকলাক সাহেব উৎসাহিত গলায় বললেন, তোর ব্রেইন বলে তো কোনো পদার্থ নেই। ১ বছর চেষ্টা করে অক্ষরজ্ঞান করাতে পারলাম না। এই ব্যায়ামের পরে দেখবি ফটাফট অক্ষর শিখে ফেলবি। আজ থেকে শুরু কর। মোতালেবকে খুব আগ্রহী মনে হল না, বরং তাকে চিন্তিত মনে হল। তবে আকলাক সাহেব খুবই আগ্রহ বোধ করছেন। ভূত যা বলছে তা সত্যি কিনা তা পরীক্ষা করার একটা সুযোগ পাওয়া গেল। মোতালেব। জি খালুজান। সকালে ১ ঘন্টা আর সন্ধ্যায় ১ ঘন্টা, ২ ঘন্টা চার পায়ে থাকবি। জি আচ্ছা। আকলাক সাহেব খেতে বসেছেন, আরাম করে খাচ্ছেন। মোতালেব বিমর্ষ মুখে তার খাওয়া দেখছে। আকলাক সাহেব বললেন, চার পায়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকার দরকার নেই। ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবি, চার পায়ে যাবি। মাইনছে পাগল কইব। আকলাক সাহেব বিরক্ত গলায় বললেন, পাগল বলবে কেন? এর মধ্যে পাগল বলার কি আছে? উল্টাপাল্টা কাম করলে লোকে পাগল কয়। আকলাক সাহেব বিরক্ত গলায় বললেন, উল্টাপাল্টা কাজ মানে কি? এই ধরেন ভাত খাওয়ানোর সময় পাগল করে কি? আগে ব্যাপক তরকারি খায় ফেলে, পরে হুদা ভাত কপকপায় খায়। আকলাক সাহেব অস্বস্তির সঙ্গে লক্ষ্য করলেন, তিনি নিজেও ভাজি আগে খেয়ে ফেলেছেন, ভাতে এখনো হাত দেননি। ব্যাপারটা অন্যমনস্কতার জন্য হয়েছে তা বলাই বাহুল্য। তবু খানিকটা অস্বস্তি লেগেই রইল। তার খিদে নষ্ট হয়ে গেল। তিনি এক চুমুকে ডালের বাটি শেষ করে ফেললেন। তার অস্বস্তি আরও বাড়ল। ভাত রেখে ডাল ভাজি সব খেয়ে ফেলেছেন, এর মানে কি? তার মনটাই খারাপ হয়ে গেল। তিনি কি পাগল হয়ে যাচ্ছেন? মাথা এলোমেলো হয়ে যাচ্ছে? ভূত বলে যাকে দেখছেন সে কি তার উত্তপ্ত এলোমেলো মস্তিষ্কের কল্পনা? মোতালেব। জে খালুজান। তুই কি ভূত বিশ্বাস করিস? অবশ্যই করি, না করণের কি আছে? সাইড দিক কিলবিল করতাছে ভূতে। বলিস কি? মানুষ যেমন আছে নানান পদের, ভূতও আছে নানান পদের। বাড়ির কোনার থাকে এক ভূত, তারে কয় কুনি ভূত। দরজার সিপার থাকে এক কিসিমের ভূত, তার নাম সিপা ভূত। আছে কন্দকাটা, আছে মেসো ভূত। চুপ কর। যে স্যার, চুপ করলাম। ভূত বলে জগতে কিছু নাই, বুঝলি? যে বুঝছি। যা এখন থালা বাসন নিয়ে সামনে থেকে যা। যে স্যার। মোতালেব বিমর্ষ মুখে সরে গেল। সে খুবই চিন্তিত বোধ করছে। আকলাক সাহেব একটা রুটিনের মতো করেছেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে বাতি নিভিয়ে চার পায়ে বিছানায় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন। মাঝে মাঝে বিছানার এ মাথা থেকে ও মাথায় যান, আবার কখনো কখনো এক জায়গায় ঘুরপাক খান। এতে তার শরীরটা বেশ হালকা ও ঝরঝরে লাগে। আশ্চর্য হওয়ার মতো ঘটনা তো বটেই। শরীরের ভর ২টা পায়ে না থেকে ৪টা পায়ে চলে যাওয়ায় মোটামুটি আরাম বোধ হয়। এভাবে থাকলে চিন্তাশক্তি ভালো হয় কিনা তাও তিনি পরীক্ষা করেছেন। পরীক্ষার ফল সম্পর্কে তিনি এখনও নিশ্চিত হতে পারেননি। তবে স্মৃতিশক্তি এই অবস্থায় বাড়ে বলে তাঁর ধারণা। ছোটবেলায় স্কুলে পড়া অনেক কবিতা তাঁর এই অবস্থায় মনে পড়ে, যা অন্য সময় মনে পড়ত না। ক্লাস 10-এ মাইকেলের খটমটে কবিতা মেঘনাদ বধের একটা অংশ পাঠ্য ছিল। কোনোদিন সেটা তিনি মুখস্থ করার চেষ্টা করেননি, প্রয়োজনও বোধ করেননি। চার পায়ে থাকা অবস্থায় হঠাৎ সেই কবিতা তার মনে পড়ে গেল। তিনি গম্ভীর গলায় আবৃত্তি করলেন। অন্যায় সমরে পড়ি, অসুরারি রিপু, রাক্ষসকুল ভরসা, পুরুষ বচনে কহিল লক্ষণ সুরে,
বীরকুল গ্লানি সুমিত্রা নন্দন তুই, শতধিক তোরে, রাবণ নন্দন আমি, নাডুরে সমনে, কিন্তু তোর অস্ত্রাঘাতে মরিন যে আজি, পামরে চিরদুঃখ রহিল রে মনে। তিনি পুরো কবিতাটাই বোধহয় বলতে পারতেন, কিন্তু তার আগে মোতালেব এসে ঘরে ঢুকে বাতি জ্বেলে দিল এবং চোখে মুখে রাজ্যের ভয় নিয়ে তাঁর দিকে তাকাল। আকলাক সাহেব বিরক্ত গলায় বললেন, কি চাস? মোতালেব বলল, কিছু চাই না। আপনি কি করেন? কি করি সে তো দেখতেই পাচ্ছিস। রিল্যাক্স করছি। ঘুমোবার আগে সামান্য এক্সারসাইজ। যা, বাতি নিভিয়ে চলে যা। গাধার মতো তাকিয়ে থাকিস না। জি স্যার। ঘুমোবার আগে চার পায়ে থাকার ব্যাপারটায় হয়তো সামান্য হাস্যকর দিক আছে, তবে এটাকে এক্সারসাইজ হিসেবে নিলে সবসময় সমস্যার সমাধান হয়ে যায়। ইয়োগর অনেক আসন আছে খুবই হাস্যকর। মাথার নিচে ঠ্যাং আকাশে, সেই ঠ্যাং দিয়ে আবার সাইকেল চালানোর ভঙ্গি করা। লোকজন সেটাকে হাস্যকর মনে করে না, কারণ ব্যায়াম হিসেবে ইয়োগো চালু হয়ে গেছে। চার পায়ে দাঁড়িয়ে থাকলেই হাস্যকর ব্যাপার হয়ে যায়। আশ্চর্য। আকলাক সাহেবের মনে হল চার পায়ের ব্যাপারটাকে ব্যায়াম হিসেবে চালু করতে পারলে কেউ এটাকে হাস্যকর মনে করবে না, বরং এটাকেই তখন স্বাভাবিক ধরে নেবে। সেক্ষেত্রে এই ব্যায়ামের একটা নাম দিতে হয়। কি নাম দেয়া যায়? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলা যাবে না, হ্যান্ড ফ্রি না, হাত মাটিতে পোঁতা, ফিক্সড হ্যান্ড এক্সারসাইজ বলা যেতে পারে। এই ব্যায়ামের উপকারিতা কি তাও লোকজনদের বলতে হবে। শরীরের মাংসপেশি শিথিল হয়, শরীর বিশ্রাম লাভ করে, স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি বৃদ্ধি পায়, মন প্রফুল্ল হয়, সুনিদ্রা হয়। মন প্রফুল্ল হয় কি না এ ব্যাপারে আকলাক সাহেব এখনও নিশ্চিত নন। আরও পরীক্ষা নিরীক্ষার পর ব্যাপারটা বোঝা যাবে। তবে সুনিদ্রা যে হয় সে ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত। এই ব্যায়াম তিনি যে কদিন করেছেন ভালো ঘুম হয়েছে, শুধু গতরাতে ঘুম কম হয়েছে। ঘুমে যখন চোখ বন্ধ হয়ে এসেছে তখন জ্ঞানীভূত ঘুম থেকে তাকে ডেকে তুলেছে। তিনি বিরক্ত হতে গিয়েও হননি, কারণ এবার ভূত অনেক দিন পর এসেছে। ভূত কাচুমাচু গলায় বলল, সরি স্যার, আপনার কাঁচা ঘুম ভাঙালাম। আকলাক সাহেব হাই তুলতে তুলতে বললেন, তারপর তোমার খবর কি? অনেকদিন দেখার সাক্ষাৎ নেই। খবর বেশি ভালো না স্যার। কেন, কি হয়েছে? ডায়রিয়াতে স্যার খুব কষ্ট পেলাম, এখনও পাচ্ছি, পুরোপুরি সারেনি। খাওয়া দাওয়া খুব রেস্ট্রিক্টেড। ডায়রিয়া? তোমাদের ডায়রিয়া হয় নাকি? খাওয়া দাওয়ার অনিয়ম করলে হয়। সেদিন এক বিয়েতে গিয়ে অনিয়ম হয়েছে, লোভে পড়ে এক গাদা খেয়ে ফেলেছি, তারপরেই পেট নেমে গেছে। ওষুধপত্র খেয়ে এখন কিছুটা আরাম হয়েছে, তবে শরীর খুবই দুর্বল। কি ওষুধ খাচ্ছ? ডায়রিয়ার ওষুধ তো একটাই, ওরস্যালাইন। তোমাদেরও ওরস্যালাইন আছে নাকি? কি বলেন স্যার, থাকবে না কেন? এক জগ চাঁদের আলোর সঙ্গে 3 মোট গোলাপ ফুলের গন্ধ, তার সঙ্গে হাতের আঙুলের 1 চিমটি জোনাকি পোকার আলো, তারপর দে ঘোঁটা। জিনিস যা তৈরি হয় অতি অখাদ্য, নাড়ি ভুড়ি উল্টে আসে। কি আর করব, শরীরটা তো ঠিক রাখতে হবে। তা তো বটেই। এদিকে স্যার বিপদের ওপর বিপদ, যাকে বলে মহা বিপদ। 4 নম্বর দূরবর্তী বিপদ সংকেত। কি বিপদ? বলতেও লজ্জা লাগছে, না বলেও পারছি না। বলে ফেলো। সত্যি কথা বলতে কি স্যার, বিপদে পড়েই আপনার কাছে আসা। আপনার কি স্যার মনে আছে, প্রথম যেদিন আপনার কাছে এসেছিলাম সেদিন বলেছিলাম মহা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমি একজন বিপদগ্রস্ত ভূত? হ্যাঁ, মনে আছে। প্রতিবারই ভাবি বিপদের কথাটা আপনাকে বলবো, শেষে নাসিকা লজ্জায় বলতে পারি না। নাসিকা লজ্জা? মানুষের লজ্জা সবটাই চোখে, এই জন্যে তারা বলে চক্ষু লজ্জা। আমাদের সবটাই নাকে, এই জন্যেই আমরা বলি নাসিকা লজ্জা। এমনিতে স্যার আমরা মুখে কথা বলি, লজ্জা পেলে মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়, তখন কথা বলি নাকে। ও আচ্ছা, এখন বলো তোমার বিপদের কথাটা শুনি। বড় লজ্জা স্যার। লজ্জা দূর করে বলো, অন্যদিকে তাকিয়ে বলো, তাহলে লজ্জা লাগবে না। ভূত অন্যদিকে মুখ ফিরিয়ে কথা শুরু করল। বাড়ি থেকে আমার বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে স্যার। এদিকে আমার নিজের বিয়ের ব্যাপারে কোনো আগ্রহ নেই। আমি পড়ালেখা, গবেষণা, লেখালেখি নিয়ে থাকি। এদিকে আবার একটু দেশ ভ্রমণের শখ আছে। গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘুরে এলাম।
সেখানে কাল ভৈরবীর মূর্তি দেখে এসেছি, বড়ই আনন্দ পেয়েছি। বিয়ে করলে এইসব আনন্দ থেকে বঞ্চিত হব। কেন, স্ত্রীকে নিয়ে ঘুরবে? আপনি কি স্যার পাগল হয়েছেন? বাবা মা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন তাকে নিয়ে দেশ বিদেশে ঘোরার প্রশ্নই ওঠে না। কেন? তার নাম শুনলেই বুঝবেন কেন। তখন আর আমাকে ব্যাখ্যা করতে হবে না। তার নাম হল ফা 40। ফা 40 মানে? ফা 40 মানে 40 নম্বর ফাজিল। ফাজিল নাকি? ফাজিল বলে ফাজিল, রাত দিন গাছে গাছে ঘুরে বেড়ায়, একে ভয় দেখায় তাকে ভয় দেখায়। সেদিন ধানমন্ডি থানার ওসিকে ভয় দেখিয়েছে। পুলিশের সঙ্গে এইসব করা কি ঠিক? স্যার আপনি বলুন। পুলিশের সঙ্গে রসিকতা না করাই ভালো। ওইটা তো স্যার সাধারণ কথা, যে কোনো বোকা জানে। সেও জানে, জানে না যে তা না। তবে এই যে বললাম ফাজিল, দেখতে কেমন? দেখতে ভালো। সর্বনাশ তো এতেই হয়েছে। মা বাবা ভূতনির রূপ দেখে মুগ্ধ। তাদের এক কথা, বিয়ে ফা 40-এর সঙ্গেই দিতে হবে। স্যার এখন আপনি বলুন, রূপ বড় না জ্ঞান বড়? রূপ চিরস্থায়ী না জ্ঞান চিরস্থায়ী? স্যার বলুন, আপনিই বলুন। দুটা দু জিনিস। অবশ্য একটার সঙ্গে অন্যটার তুলনা চলে না। আমি বাবা মাকে বলে দিয়েছি চিরকুমার থাকব, নো হাঙ্কি পাঙ্কি। বিয়ে সংসার এইসব আমাকে দিয়ে হবে না। এই জন্যেই স্যার আপনার সাহায্য দরকার। আমি কিভাবে সাহায্য করব তা তো বুঝতে পারছি না। আপনি নিজেও তো স্যার চিরকুমার। আপনি আমাকে সলা পরামর্শ দেবেন, কিভাবে আত্মীয় স্বজনদের চাপ কাটান দেয়া যায় সেটা বলবেন। আমি সেই মতো কাজ করব। ও আচ্ছা, শুধু ও আচ্ছা বললে হবে না স্যার, আমাকে বিপদ থেকে উদ্ধার করতেই হবে। ফা 40 যেভাবে বিরক্ত করা শুরু করেছে, অসহ্য। ওফ, মেয়েটা তোমাকে বিরক্ত করছে? বিরক্ত মানে মহা বিরক্ত। হয়তো কোনো জ্ঞানের বিষয় নিয়ে চিন্তা করছি, তখন সামনে দিয়ে হেঁটে যাবে, হাসবে, নানান রকম ঢং করবে। এতে চিন্তার বিঘ্ন হয়। ওয়ারই কথা। মনে করুন আমি কোনো রাস্তা দিয়ে যাব, সে করবে কি, আগে ভাগে সেই রাস্তার কোনো বাঁশ গাছে পা দুলিয়ে বসে থাকবে, পা নাচাবে, উপর থেকে গায়ে থুতু ফেলবে। আমার মনে হয় মেয়েটা তোমাকে পছন্দ করে। একেবারে খাঁটি কথা বলেছেন স্যার। আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। ইচ্ছা হচ্ছে বিষ খাই। এখন আপনি ভরসা। ঠান্ডা মাথায় একটু চিন্তা করে অধমের জীবন রক্ষা করুন। দেখি কি করা যায়। তাহলে স্যার আমি আজ যাই, আপনি ঘুমান। অনেকক্ষণ ডিস্টার্ব করলাম, নিজ গুণে ক্ষমা করে দেবেন স্যার। ভূত চলে যাবার পরেও অনেক রাত পর্যন্ত আখলাক সাহেব ঘুমাতে পারলেন না। একবার মনে হয় পুরো ব্যাপারটা কল্পনা, আবার মনে হয় না, কল্পনা না, সবই সত্যি। জগৎ খুবই রহস্যময়। যে জন্যে মহাকবি শেক্সপিয়ার বলেছিলেন, কি যেন বলেছিলেন, মনে পড়ছে না। তিনি অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে শেক্সপিয়ারের বাণী মনে করার চেষ্টা করলেন। মনে পড়ল না। এই মনে আসছে, এই আসছে না এমন ভাব। লাইনগুলো মনে না আসা পর্যন্ত ঘুম আসার কোনো সম্ভাবনা নেই। কি করা যায়? তার মনে হল ঘোড়ার মতো চারপায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে পড়বে। একটু লজ্জাও লাগছে। এত লজ্জা করলে জীবন চলে না। তিনি হামাগুড়ি ভঙ্গিতে বিছানায় বসলেন। চারপায়ে একটু হাঁটলেনও। বিছানাটা হাঁটাহাঁটির জন্য ছোট হয়ে গেছে। অর্ডার দিয়ে একটা বড় খাট এবং মশারি কিনতে হবে। আখলাক সাহেব অল্প জায়গার ভেতরই একটু চক্কর দিলেন, আর সঙ্গে সঙ্গে শেক্সপিয়ারের বাণী মনে পড়ল। দেয়ার আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। বিশ্ব ব্রহ্মাণ্ডে বহু কিছুই আছে যা মানবের চিন্তা ও কল্পনার অতীত। শেক্সপিয়ার এইসব জিনিস তো আর গাঁজা খেয়ে লেখেননি, জেনে শুনেই লিখেছেন। তার মতো মানুষের গাঁজা খাওয়ার প্রশ্নই ওঠে না। কাজেই ভূতের ব্যাপারটা সত্যি হতেও পারে। চারপায়ে হাঁটার যেসব উপকারিতার কথা ভূত বলেছে তাও সত্যি। স্মৃতিশক্তি যে বাড়ে তা তো তিনি নিজেই পরীক্ষা করে দেখলেন। অন্যদের সঙ্গে ব্যাপারটা নিয়ে আলাপ করতে পারলে ভালো হতো, সেটা সম্ভব হচ্ছে না। এদেশের মানুষ সবকিছু বিশ্বাস করে, যাবতীয় গুজব আগ্রহ নিয়ে শুনে, অন্যকে শোনায়। শুধু ভূতের মতো একটা সত্যি ব্যাপার বিশ্বাস করে না। তারপরেও তিনি ঠিক করলেন মিল্লিকে খোলাখুলি ব্যাপারটা বলবেন। মিল্লিকে বলা আর একটা মাইক ভাড়া করে শহরে ঘোষণা দেয়া এক কথা, তারপরেও বলা দরকার। তবে মিল্লির স্বামী না শুনলে ভালো।
বেটা অতিরিক্ত চালবাজ। সব শুনে সে চালবাজি ধরনের কিছু বলবে, মেজাজ হবে খারাপ। কি দরকার? কলিং বেল টিপতেই তাহের দরজা খুলে দিল। তাহেরের পেছনে উঁকি দিল মিলি। দুজনেই সেজেগুজে আছে, মনে হচ্ছে কোথাও বেরোচ্ছে। আকলাক সাহেব বললেন, কোথাও যাচ্ছিস? মিলি হড়বড় করে বলল, তোমার কাছে যাচ্ছি। আমার কাছে কেন? মিলি কাঁদো কাঁদো গলায় বলল, মোতালেব এসে কি উল্টাপাল্টা খবর দিয়ে গেল। চিন্তায় অস্থির হয়ে। কি বলেছে মোতালেব? দাদা, তুমি নাকি এখন 4 পায়ে হাঁটো, তুমি নাকি রাতে ঘুমাও না, মশারি খাটিয়ে তার ভেতর 4 পায়ে দাঁড়িয়ে থাকো, মাঝে মাঝে ঘোড়ার মতো চিঁ করে ডাক ছাড়ো। বলতে বলতে মিলির চোখে পানি এসে গেল, গলা ধরে গেল। তাহের বলল, তুমি ভাইজানকে আগে ভেতরে এসে বসতে দাও, দরজাতেই কি শুরু করলে? মোতালেবের সব কথা বিশ্বাস করতে হবে তার কোনো মানে আছে? ভাইজান, আপনি এসে আরাম করে বসুন তো। আকলাক সাহেব বসার ঘরের সোফায় এসে বসলেন। তাহের গম্ভীর মুখে তার সামনে এসে বসল। মিলি তার ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে, এখনো চোখ মুচ্ছে। তাহের ঝুঁকে এসে বলল, মোতালেবের কথা সত্যি না, তাই না ভাইজান? আকলাক সাহেব গলা পরিষ্কার করে বললেন, চিহি ডাক দেওয়ার ব্যাপারটা সত্যি না, ওই অংশটা বানানো। বাকিটা সত্যি? মোটামুটি সত্যি বলা যেতে পারে। তাহেরের মুখ হা হয়ে গেল। অনেক কষ্টে সে মুখের হা বন্ধ করে বলল, আপনি তাহলে 4 পায়ে ঘুরে বেড়াচ্ছেন? সবসময় না, মাঝে মাঝে। মাঝে মাঝে? হ্যাঁ, এটা এক ধরনের এক্সারসাইজ। এর নাম হলো তোমার ফিক্সড হ্যান্ড এক্সারসাইজ। এই এক্সারসাইজের অনেক উপকারিতা। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না। মিলি চোখ মুছতে মুছতে ধরা গলায় বলল, কে শিখিয়েছে তোমাকে এই এক্সারসাইজ? কেউ শেখায়নি, নিজে নিজেই বের করেছি। মিলি ফোপাতে ফোপাতে বলল, তুমি নিজে নিজে এই এক্সারসাইজ বের করেছ? ঠিক নিজে নিজে বলাটা ঠিক হবে না, ভূতের সাহায্য নিয়েছি। দাদা, কার সাহায্য নিয়েছ? ওই যে একটা ভূত, যে আমার কাছে প্রায় আসে, নাম হলো গিয়ে লেখক ৭৪। মিলি ভীত গলায় বলল, লেখক ৭৪? ওদের নামকরণ পদ্ধতি আর আমাদের নামকরণ পদ্ধতি এক না। প্রথম দিকে ভূতদের নাম শুনলে একটু ধাক্কা লাগবেই। মিলি বলল, দাদা, তুমি যা বলছো সব কিছুতেই আমার ধাক্কা লাগছে। এ কি সর্বনাশ হয়ে গেল। বলতে বলতে সে আবারও শব্দ করে কেঁদে উঠল। তাহের বলল, মিলি, তুমি রান্নাঘরে যাও তো, ভাইজান এবং আমার জন্য সুন্দর করে চা বানিয়ে আনো। অকারণে অস্থির হয়েও না, মাথা ঠান্ডা রাখো। বি লেভেল হেডেড। সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে আছে। আর শোনো, তুমি এখনো ভাইজানের মাথার উপর ফ্যানটা ছাড়ছ না কেন? সবকিছু বলে দিতে হবে? ফুল স্পিডে ফ্যান ছেড়ে দাও। মিলি ফ্যান ছেড়ে দিল। আকলাক সাহেব গম্ভীর হয়ে সেই ফ্যানের নিচে বসে রইলেন। তিনি খুবই বিরক্ত বোধ করছেন। এই বাড়িতে আসাটা তার জন্য বোকামি হয়েছে। তাহের তার দিকে ঝুঁকে এসে প্রায় ফিসফিস করে বলল, ভাইজান, একটা কথা বলি। আকলাক সাহেব বললেন, যা বলতে চাও বলো, ফিসফিস করছো কেন? ফিসফিস করার মতো কিছু কি হয়েছে? যা বলবে স্পষ্ট করে বলবে। ভাইজান, আপনার চিকিৎসা হওয়া দরকার। তোমার সেরকম মনে হচ্ছে? জি। তোমার ধারণা আমার মস্তিষ্ক বিকৃতি হয়েছে? জি, আমার সেরকমই ধারণা। ঠিকমতো চিকিৎসা হলে আপনি আবার সুস্থ হয়ে উঠবেন। আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছেন, আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। কবে নিয়ে যাবে? যদি বলেন আজই নিয়ে যাব। উনাকে আপনার ব্যাপারে বলে রেখেছি। আকলাক সাহেব গম্ভীর গলায় বললেন, যদি সত্যি কোনোদিন পাগল হই, তাহলে তোমাকে নিয়ে পাগলের ডাক্তারের কাছে যাব। এখন আমার সামনে থেকে যাও, আমাকে বিরক্ত করো না। আপনি কি একটা রিল্যাক্সেন্ট খেয়ে ইজি চেয়ারে শুয়ে থাকবেন? এতে মাথাটা ঠান্ডা হবে। আমার মাথা নিয়ে তোমাকে দুশ্চিন্তা করতে হবে না। জি আচ্ছা। আকলাক সাহেবের ইচ্ছা হচ্ছে বাড়ি থেকে বের হয়ে যেতে। যাচ্ছেন না, কারণ মিলি কষ্ট পাবে। এসেছেন যখন, রাতে খেয়ে যেতে হবে। মিলি নিশ্চয়ই কুৎসিত কিছু রান্না করবে, যা মুখে দেয়া যাবে না। রাতে খাবার সময় আবার বিয়ের প্রসঙ্গ তুলবে। আবারও বলবে ৫২ এমন কোনো বয়স না, অসহ্য। দরজার আড়াল থেকে তৃণা উকি দিচ্ছে। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। সে ফিসফিস করে ডাকল, বড় মামা। আকলাক সাহেব বললেন, ফিসফিস করছিস কেন? মা তোমার সঙ্গে কথা বলতে নিষেধ করেছে, এই জন্যে ফিসফিস করছি। মা শুনলে বকা দেবে। কথা বলতে নিষেধ করেছে কেন? তোমার যে খুব মেজাজ খারাপ, এই জন্যে। আমার মেজাজ খারাপ না, আয় কাছে আয়। তৃণা এগিয়ে এলো এবং কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বড় মামা,
তুমি নাকি পাগল হয়ে গেছ? আকলাক সাহেব বললেন, কে বলেছে? বাবা বলেছে। মা সেটা শুনে সারা দুপুর কেঁদেছে। বড় মামা, তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেছ, না একটু বাকি আছে? একটু বাকি আছে। মোতালেব বলছিল তুমি নাকি এখন ঘোড়ার মতো হাঁটো আর চিঁ করে ডাক দাও। ও একটু বেশি বেশি বলছে, চিঁ করে ডাক দিই না। যখন চিঁ করে ডাক দেবে তখন পুরোপুরি পাগল হয়ে যাবে, তাই না মামা? হুম। ওই ভূতটা কি তোমাকে পাগল বানিয়ে দিচ্ছে মামা? বুঝতে পারছি না, বোধহয় দিচ্ছে। মিলি অনেক কিছু রান্না করেছে। পাবদা মাছ, কাতলা মাছের মাথার মুড়ি ঘণ্ট, কই মাছের ঝোল, ইলিশ মাছের সর্ষে বাটা। প্রতিটি পদই হয়েছে অখাদ্য। শুধু শুধু যে ভাত খাবেন সে উপায়ও নেই। চাল কিছু সেদ্ধ হয়েছে, কিছু হয়নি। একই হাঁড়ির ভাত অর্ধেক সেদ্ধ হয়, অর্ধেক হয় না কেন তা বোধহয় শুধু মিলিই জানে। আকলাক সাহেব রাত 11টার দিকে বাড়ি ফিরলেন। মোতালেবকে বললেন চা করতে। মোতালেব চা বানিয়ে আনল। চায়ের কাপটা তার সামনে রাখল খুব ভয়ে ভয়ে, যেন তিনি ভয়ঙ্কর কোনো হিংস্র জানোয়ার, এক্ষুনি মোতালেবের উপর ঝাঁপিয়ে পড়বেন। সে তার সামনেও আসছে না, দরজার আড়াল থেকে তাকিয়ে আছে। চোখের উপর চোখ পড়া মাত্র চোখ সরিয়ে নিচ্ছে। আকলাক সাহেব শীতল গলায় ডাকলেন, মোতালেব। মোতালেব চমকে উঠে বলল, যে খালুজান। তুই আমার প্রতিটি কথায় চমকে চমকে উঠছিস কেন? কি হয়েছে? কিছু হয় না খালুজান। তুই কি আমাকে ভয় পাচ্ছিস? অল্প অল্প পাইতেছি খালুজান। ভয় পাচ্ছিস কেন? মোতালেব কিছু না বলে মাথা চুলকাতে লাগল। আকলাক সাহেব বললেন, আচ্ছা যা, শুধু শুধু মাথা চুলকাতে হবে না, ঘুমাতে যা। মোতালেবের মাথা চুলকানো আরও বেড়ে গেল। আকলাক সাহেব বললেন, আর কিছু বলবি? একটু দেশে যাব। হঠাৎ দেশে যাবি কেন? আমার পিতার শরীর খুব খারাপ, মৃত্যুশয্যায়। কার শরীর খারাপ? আমার পিতা, আব্বাজান। আকলাক সাহেবের মেজাজ খুব খারাপ হল, কারণ মোতালেবের বাবা গত বৎসর মারা গেছেন। এই খবর আকলাক সাহেব ভালো মতোই জানেন। মিথ্যা কথা বলে মোতালেব ছুটি নিচ্ছে কেন? তোর বাবা মৃত্যুশয্যায়? যে গত বৎসর যিনি মারা গেলেন তিনি কে? মোতালেব থতমত খেয়ে বলল, আমার পিতা। এখন যার অসুখ হয়েছে সে আমার পিতার মতোই, আমার গ্যারাম সম্পর্কে চাচা, আমারে বড়ই স্নেহ করে। আকলাক সাহেব বিরক্ত গলায় বললেন, যিনি স্নেহ করেন তার অসুখের খবরে ছুটে যাওয়া উচিত। আসবি কবে? এইটা অসুখের উপর নির্ভর। আচ্ছা যা, কাল দিনটা থাক, বাজার টাজার যা দরকার করে দিয়ে চলে যা। যে আচ্ছা। মেজাজ টেজাজ খারাপ করে আকলাক সাহেব ঘুমাতে গেলেন। মিলির বাসা থেকে ফেরার সময় মেজাজ যত খারাপ ছিল এখন তার চেয়ে 5 গুণ খারাপ। এই অবস্থায় ঘুম আসার কথা না। আকলাক সাহেব মশারি ফেলে বিছানায় বসে রইলেন। তিনি আসলে মনে মনে ভূতের জন্য অপেক্ষা করছেন। অপেক্ষা করলে কেউ আসে না। যে ট্রেনের জন্য অপেক্ষা করা হয় সেই ট্রেন আসে 3 ঘন্টা লেট করে। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে তিনি যখন ঘুমাতে গেলেন তখনই ভূত এসে উপস্থিত। মশারির পাশে দাঁড়িয়ে সে খুক খুক করে দৃষ্টি আকর্ষণ জাতীয় কাশি কাশতে লাগল। আকলাক সাহেব বললেন, কে? স্যার আমি। আপনার কি শরীর টরীর খারাপ নাকি? গলা কেমন ভারী ভারী শোনাচ্ছে। শরীর ঠিকই আছে, মনটা খারাপ। মন খারাপ কেন স্যার? আজে নানান ব্যাপার। মোতালেব আমার নামে আজে বাজে কথা ছড়াচ্ছে, মিথ্যা কথা বলে আবার ছুটি নিয়ে নিল। মন কি বেশি খারাপ? আমার নিজেরও স্যার মন অতিরিক্ত খারাপ। 40 আমার নামেও আজে বাজে জিনিস ছড়াচ্ছে, যে জন্যে গতকাল সারা রাত পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে বসেছিলাম। তারপর মনটা ঠিক হয়েছে। আকলাক সাহেব উৎসাহিত গলায় বললেন, এরকম করলে মন ঠিক হয় নাকি? জি হয়, ব্যাপারটা পরীক্ষিত। ব্যাখ্যা করলে আপনি বুঝতে পারবেন। ব্যাখ্যা করব? করো। ধরুন আপনি পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে রইলেন। পানিটা ঠান্ডা। এতে হবে কি, আপনার শরীরের তাপ কমে যাবে। সেই তুলনায় মাথার তাপ থাকবে বেশি, ফলে একটা তাপ পার্থক্য তৈরি হবে। তাপ পার্থক্যের কারণে তৈরি হয় বিভব পার্থক্য বা জাংশন পটেনশিয়াল। তখন মাথা থেকে শরীরে ইলেকট্রিসিটি ফ্লো করে, এক ধরনের বায়ো কারেন্ট। তার ফলে মাথার উপর জমে থাকা চাপ কমে যায়। তাই নাকি? খুব মন খারাপ হলে পরীক্ষা করে দেখতে পারেন স্যার। দেখি। আপনার বাসায় তো চৌবাচ্চা আছে। পানি দিয়ে চৌবাচ্চা ভর্তি করে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকবেন। সকালে বসবেন, সন্ধ্যাবেলা উঠবেন, দেখবেন মন পাখির পালকের মতো ফুরফুরে হয়ে যাবে। 45 যখনই ঝামেলা করে
তখনই আমি এই পদ্ধতি ব্যবহার করি। খুব ফলদায়ক পদ্ধতি। মেয়েটা কি ঝামেলা করছে? অতিরিক্ত ঝামেলা করছে। এখন আবার আমাকে দেখলে গান গায়। বলো কি? দারুণ লজ্জার মধ্যে পড়েছি। ভূত সমাজে আমাকে নিয়ে খুব হাসাহাসি। গান গায় কেমন? ভালো গায়। এটা স্বীকার না করলে অন্যায় হবে। অডিশনে পাশ করে রেডিওতে চান্স পেয়েছে। আফলাক সাহেব বিস্মিত হয়ে বললেন, তোমাদের রেডিও আছে নাকি? রেডিও টিভি সবই আছে। ভূত বলে আমাদের ছোট চোখে দেখবেন না স্যার। না, তা দেখছি না। আমি আর চলে যাই স্যার। কয়েকদিন আপনার সঙ্গে দেখা হবে না। ৪০-এর হাত থেকে বাঁচার জন্যে কয়েকদিন দূরে কোথাও লুকিয়ে থাকব। ভূত চলে গেল। আকলাক সাহেব ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যে ঘুম ভেঙে গেল। সারা রাত আর ঘুম হল না। বারান্দায় চেয়ার পেতে বসে রইলেন। মন বেশি খারাপ। খারাপ ভাবটা যাচ্ছেই না। আকলাক সাহেব ভোরবেলা নাস্তা খেয়ে চৌবাচ্চায় পানি ভর্তি করালেন। ভূতের চিকিৎসাটা করে দেখা দরকার। মন খারাপ ভাবটা যদি এতে যায়। তিনি দুপুর পর্যন্ত গলা ডুবিয়ে বসে রইলেন। দুপুরবেলা মোতালেব গিয়ে মিলি এবং তাহেরকে ডেকে নিয়ে এল। মিলি ভীত গলায় বলল, দাদা, কি হচ্ছে? আকলাক সাহেব বিরক্ত গলায় বলল, কি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছিস। তুমি পানিতে গলা ডুবিয়ে বসে আছো কেন? মন টন খারাপ, এই জন্যে বসে আছি। মন খারাপ হলে পানিতে বসে থাকতে হয়? হ্যাঁ হয়। তুই কাঁদছিস কেন? তুমি পানিতে বসে আছো, ওই জন্যে কাঁদছি। একা একা থেকে তোমার এই অবস্থা হয়েছে দাদা। কতবার বলেছি একটা বিয়ে করো। আমার কথা তো কানে নেবে না। প্লিজ উঠে আসো। তাহেরও শুকনো মুখে বলল, ভাইজান, দয়া করে পানি থেকে উঠে আসুন। আজ সন্ধ্যায় একজন সাইকিয়াট্রিস্টের কাছে আপনাকে নিয়ে যাব। অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি। আকলাক সাহেব বললেন, সন্ধ্যায় নিয়ে যাবে, সন্ধ্যায় উঠব। এখন ওঠার দরকার কি? মিলি এমন কান্নাকাটি শুরু করল যে আকলাক সাহেবকে বাধ্য হয়ে পানি থেকে উঠতে হল। সাইকিয়াট্রিস্টের নাম জয়নুদ্দিন। আকলাক সাহেব এত বেঁটে মানুষ তার জীবনে দেখেননি। ভদ্রলোক চেয়ারে বসে আছেন। টেবিলের উপর দিয়ে তার চোখ দুটি শুধু বের হয়ে আছে। পাগল পাগল ধরনের চোখ। ভদ্রলোক বসে আছেন একটা রোলিং চেয়ারে। স্থির হয়ে বসে নেই, সারাক্ষণ এদিক ওদিক করছেন। চিড়িয়াখানার পশুদের যারা দেখাশোনা করে তাদের চেহারা এবং স্বভাব চরিত্র খানিকটা চিড়িয়াখানার পশুদের মতো হয়ে যায়। মিরপুর চিড়িয়াখানায় যে লোকটা জিরাফের দেখাশোনা করে তার গলাটা প্রতি বছর কিছুটা করে লম্বা হয়। সাইকিয়াট্রিস্টরা পাগলের চিকিৎসা করেন, কাজেই তাদের হাবভাব পাগলদের মতোই হবে বলাই বাহুল্য। আকলাক সাহেব বেশ কৌতূহল নিয়ে সাইকিয়াট্রিস্ট জয়নুদ্দিনের চেয়ারে নড়াচড়া দেখছেন। ভদ্রলোক যেমন স্থির হয়ে বসতে পারেন না, তেমনি স্থির চোখে তাকাতেও পারেন না। মনে হয় দুটা মাত্র চোখ থাকায় তার খুব অসুবিধা হচ্ছে। গোটা চারেক চোখ থাকলে সুবিধা হতো, আরাম করে একসঙ্গে চারদিক দেখতে পারতেন। তাহের চেয়ারে বসতে বসতে বলল, জয়েন সাহেব, আমি পরিচয় করিয়ে দিই। ইনি আমার স্ত্রীর বড় ভাই, নাম মাখলাক হোসেন, অধ্যাপনা করেন। আপনাকে তার কথা বলেছিলাম। জয়েন সাহেব হাসি মুখে বললেন, ও আচ্ছা আচ্ছা, বলেছিলেন তো বটেই। ওনার কাছেই একটা ভূত আসে, গল্পগুজব করে, তাই না? ভূতের নাম লেখক ৪৭? আকলাক সাহেব বিরক্ত গলায় বললেন, ৪৭ না, ৭৪। ও আচ্ছা, আমার আবার সংখ্যা মনে থাকে না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, আরাম করে বসুন। আজ অবশ্যই আমার হাতে সময় খুব কম। আমার মেয়ের জন্মদিন। এখান থেকে সরাসরি গুলশানে একটা খেলনার দোকানে যাব। খেলনা কিনব। কি কিনব ভেবে পাচ্ছি না। গত ৮ ঘণ্টা ধরে শুধু তাই ভাবছি। তার পছন্দের খেলনা হচ্ছে বার্বি ডল। গোটা বিশেক তার আছে বলে আমার ধারণা। আরও গোটা বিশেক পেলেও শখ মিটবে না। বার্বি ডলই আজ আরেকটা কিনব। যাহা ৫২, তাহা ৮১। আকলাক সাহেব বসলেন। সাইকিয়াট্রিস্টের মাথা যে পুরোপুরি খারাপ তা বোঝাই যাচ্ছে। অকারণে এতগুলো কথা বলল। যাহা ৫২, তাহা ৮১ আবার কি? সাইকিয়াট্রিস্ট আকলাক সাহেবের দিকে তাকিয়ে বলল, আপনার ভূতের ব্যাপারটা কি পরিষ্কার করে বলুন তো। কিছুই বাদ দেবেন না, তবে সংক্ষেপ করে বলবেন। হাতে একদম সময় নেই। আজ আমার মেয়ের জন্মদিন, একটা খেলনা কিনতে হবে, বার্বি ডল। আকলাক সাহেব চুপ করে রইলেন। লোকটার সঙ্গে তার কথা বলতে ইচ্ছা করছে না। যে লোক সারাক্ষণ এদিক ওদিক তাকাচ্ছে, ১ মিনিটের মধ্যে দুবার মেয়ের জন্মদিনের কথা বলছে, তার সঙ্গে কথা বলবেন কি?
ভূতটা কি রোজ আপনার কাছে আসে? মাঝে মাঝে আসে। দেখতে কেমন? দেখতে ভূতের মতো। সেই ভূতের মতনটা কেমন? লম্বা না বেটে? কালো না সাদা? বড় বড় দাঁত না ছোট ছোট দাঁত? মাথার চুল আছে না টাক মাথা? জানি না। জানেন না কেন? আপনি কি তাকে দেখেননি? জি না, অন্ধকারে সে আসে। অন্ধকারে তাকে দেখব কিভাবে? আমি তো বিড়াল না যে অন্ধকারে দেখব। তা তো ঠিকই। আচ্ছা, ভূতটার সম্পর্কে কিছু বলুন তো। কি বলবো? তার স্বভাব চরিত্র, তার আচার আচরণ, সে বোকা না বুদ্ধিমান, এইসব আর কি। আপনার কি ধারণা সে বুদ্ধিমান? সে যথেষ্টই বুদ্ধিমান। আপনার চেয়েও বুদ্ধিমান? সেটা বুঝব কি করে? সহজেই বোঝা যায়। যেমন ধরুন, একটা ধাঁধা আপনাকে জিজ্ঞেস করা হলো, আপনি সেটা পারলেন না, কিন্তু ভূতকে জিজ্ঞেস করা মাত্র সে পারল। তখন বুঝতে হবে ভূতটা বুদ্ধিমান। আমি ভূতকে কখনো কোনো ধাঁধা জিজ্ঞেস করিনি। পরের বার যখন দেখা হবে, দয়া করে জিজ্ঞেস করবেন। এমন একটা ধাঁধা জিজ্ঞেস করবেন যার উত্তর আপনার জানা নেই। উত্তর জানা নেই এরকম ধাঁধা আমি নিজেও জানি না। আমি যেসব ধাঁধা জানি তার উত্তরও জানি। আমি আপনাকে একটা ধাঁধা শিখিয়ে দিচ্ছি। আমার ধারণা এই ধাঁধার উত্তর আপনি জানেন না। বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে, লোহার মতো জলে ডুবে, শোলার মতো ভাসে। অর্থাৎ অদ্ভুত একটা জিনিস যে বসে কুকুরের মতো কিন্তু লাফ দেয় বাঘের মতো, পানিতে লোহার মতো টুপ করে ডুবে যায়, আবার শোলার মতো অবলীলায় ভাসে। আপনি কি জানেন জিনিসটা কি? জি না। তাই সাহেব, আপনি জানেন? জি না। সাইকিয়াট্রিস্ট হাসি হাসি মুখে তাকিয়ে আছেন। মনে হচ্ছে কঠিন একটা ধাঁধা দিতে পেরে তিনি আনন্দিত। আকলাক সাহেবের মনে হল তার আগে এই ভদ্রলোকের চিকিৎসা হওয়া উচিত। আকলাক সাহেব। জি। আপনার ভূতের ব্যাপারটা সবটাই আমি জানি। তাহির সাহেব আমাকে খুব গুছিয়ে সব বলেছেন। তবুও আপনার মুখ থেকে শোনা দরকার। এত লোক থাকতে ভূতটা আপনার কাছে আসে কেন বলুন তো? ও একটা সমস্যায় পড়েছে। সমস্যার সমাধানের জন্য আমার কাছে আসে। সমস্যাটা কি? ওর বাবা মা ওকে বিয়ে দিতে যাচ্ছে। ও বিয়ে করতে চাচ্ছে না। ও ঠিক করেছে চিরকুমার থাকবে। আমি যতদূর জানি আপনারও একই সমস্যা, তাই না? আপনার আত্মীয় স্বজন আপনার বিয়ে দিতে চাচ্ছে, আপনি রাজি না, আপনিও ঠিক করেছেন চিরকুমার থাকবেন, ঠিক তো? আকলাক সাহেব চুপ করে রইলেন। সাইকিয়াট্রিস্ট বললেন, আপনার সমস্যা খুব সহজ সমস্যা। আপনার অবচেতন মনের চিন্তাভাবনাই ভূত হিসেবে প্রকাশ পাচ্ছে, অন্য কিছু না। সময় থাকলে আরও পরিষ্কার করে আপনাকে বুঝিয়ে দিতাম। আজ আমার একটু কাজ আছে, আপনাকে বেশি সময় দিতে পারছি না। আজ আমার মেয়ের জন্মদিন, না গেলেই না। ৭টার সময় যাওয়ার কথা ছিল, ৮টা বেজে গেছে। আমাকে একটা খেলনার দোকানে যেতে হবে, খেলনা কিনতে হবে। আর দেরি করা যাবে না। আকলাক সাহেব, আপনি পরের বার আসবেন। আপনার ভূত সমস্যার সমাধান করে দেব। ভালো কথা, ধাঁধার উত্তর ভূতের কাছ থেকে নিয়ে আসবেন। আকলাক সাহেব বললেন, জি আচ্ছা। তার মাথার মধ্যে ধাঁধা ঘুরতে লাগল। বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে, লোহার মতো জলে ডুবে, শোলার মতো ভাসে। আশ্চর্য তো, জিনিসটা কি? সাইকিয়াট্রিস্টের চেম্বার থেকে বের হয়ে তাহের বলল, ভাই সাহেব, আপনি দয়া করে আজ রাতটা আমার বাসায় থাকুন। আকলাক সাহেব বিরক্ত হয়ে বললেন, কেন? আপনার বাসায় কাজের লোক নেই, মোতালেব চলে গেছে, রান্নাবান্না এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তার চেয়ে বড় কথা, ভূতটা আবারও আপনাকে বিরক্ত করবে। আপনার এখন বিশ্রাম দরকার, ঘুম দরকার। ভূতটা তো আর আমার বাসা চেনে না। আমার বাসায় থাকলে সে আর আপনাকে বিরক্ত করতে পারবে না। ওর সঙ্গে তাহলে আর আপনার দেখা হবে না, আপনার ঘুম ডিস্টার্ব করতে পারবে না। আকলাক সাহেব বিরক্ত গলায় বললেন, বোকার মতো কথা বলো না তো তাহের। ভুট্টার সঙ্গে দেখা হওয়া আমার বিশেষ দরকার। ওকে ধাঁধার উত্তর জিজ্ঞেস করতে হবে। তাছাড়া সে দেখতে কেমন তাও জানি না, দেখা দরকার। আকলাক সাহেব রাতে খাওয়া দাওয়ার পর শুয়েছেন। নিজে কিছু রাঁধেননি, হোটেল থেকে খাবার নিয়ে এসেছেন। অতি অখাদ্য খাবার, মনে হচ্ছে ফুড পয়জনিং হয়ে যাবে। আকলাক সাহেব ভূতের জন্য অপেক্ষা করছেন, ভূত আসছে না। ঝুম বৃষ্টি শুরু হল। আকলাক সাহেব চিন্তিত বোধ করছেন। ঝড় বৃষ্টিতে ভূতরা আসে কিনা তা তিনি জানেন না। বৃষ্টিতে তাদের কি অসুবিধা হয়? তাদের কি ছাতা আছে? অনেক কিছুই তিনি তাদের সম্পর্কে জানেন না। ভূত সম্পর্কে মানুষের জ্ঞান সীমাবদ্ধ। ভূত এনসাইক্লোপিডিয়া জাতীয় একটা বই থাকা দরকার ছিল। বৃষ্টির শব্দে তার ঘুম এসে যাচ্ছে। চোখ মেলে রাখতে পারছেন না। চোখ মেলে রাখতে কষ্ট হচ্ছে। স্যার, জেগে আছেন? আকলাক সাহেব পাশ ফিরলেন।
ভূতের কথা শুনে তার ভালো লাগছে। তিনি বিছানায় উঠে বসলেন। তার চোখ থেকে ঘুম চলে গেল। স্যারের কাঁচা ঘুম ভাঙালাম না তো? না, আমি জেগেই ছিলাম, তোমার জন্য অপেক্ষা করছিলাম। শুনে বড় ভালো লাগলো স্যার। আপনার কোনো খেদমত কি করতে পারি? প্রথমে একটা ধাঁধার জবাব দাও, নয়তো কথায় কথায় ভুলে যেতে পারি। ধাঁধাটা হচ্ছে, বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে, লোহার মতো জলে ডুবে, শোলার মতো ভাসে। এটা স্যার ব্যাঙ। ব্যাঙ বসে ঠিক কুকুরের মতো, লাফ দেয় বাঘের মতো, পানিতে ডুবতে পারে আবার ভাসতেও পারে। ধাঁধা জিজ্ঞেস করছেন কেন স্যার? আছে একটা ব্যাপার, আমাকে বলা যাবে না? এক ভদ্রলোক আমাকে ধাঁধাটা জিজ্ঞেস করেছিল, আমি উত্তর দিতে পারিনি। এতে কি স্যার আপনার মন খারাপ হয়েছে? একটু হয়েছে। এখন মনে হচ্ছে আমার বুদ্ধি ভূতদের চেয়েও কম। সব ভূতের চেয়ে কম না স্যার, কিছু কিছু ভূতের চেয়ে কম। যেমন ধরুন আমার চেয়ে কম। তাতে লজ্জা বা অস্বস্তি বোধ করার কিছু নেই। ভূতদের মধ্যে আমার জ্ঞান বেশি, আবার মহা মূর্খ ভূতও আছে। তোমাদের মধ্যে পাগল নেই? পাগল? হ্যাঁ, পাগল। মানুষের মধ্যে যেমন পাগল আছে, পাগলের ডাক্তার আছে, তোমাদের মধ্যে সেরকম কিছু নেই? আছে। মানুষের সঙ্গে আমাদের তেমন কোনো ব্যাসকম নেই। আপনারা যেমন কারো উপর রেগে গেলে বলেন বেটা ভূত, আমরাও তেমনই কোনো ভূতের উপর রেগে গেল বলি বেটা মানুষ। তাই নাকি? জি স্যার। এছাড়া আরও মিল আছে। যখন আপনারা খুব ব্যস্ত থাকেন তখন বলেন হাতে সময় নেই, আমরা বলি পায়ে সময় নেই। আশ্চর্য তো। আশ্চর্য হবার কিছুই নেই স্যার। ভূত ও মানুষ এক সুতায় গাঁথা। এই জন্যে মহাকবি 50 লাখ বলেছেন, ভূমা এ মা। আকলাক সাহেব বিস্মিত হয়ে বললেন, এর মানে কি? ভূমা মানে হচ্ছে ভূত ও মানুষ, এ মা মানে হচ্ছে এক সুতায় গাঁথা মালা। অসাধারণ একটা কবিতা না স্যার? বুঝতে পারছি না, আমি আবার কবিতা ভালো বুঝি না। আকলাক সাহেব বললেন, আরেকটা কি যেন কথা তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, এখন মনে পড়ছে না। চার পায়ে একটু হাঁটাহাঁটি করুন, মনে পড়বে। ও হ্যাঁ, মনে পড়েছে। ভূত মেয়েটার খবর কি? ফা 40? ওর কথা মনে করিয়ে মেজাজটা খারাপ করে দিলেন। আমার জীবন সে অতিষ্ঠ করে তুলেছে। মহাকবি 50 লাখের ভাষায় জি অ জি ময় মানে কি? মানে হচ্ছে জীবন দুঃখময়, জীবন মহা দুঃখময়। ফা 40 এখন স্যার আমার পিছ ছাড়ছে না। এই যে আমি আপনার কাছে এসেছি, সেও এসেছে। জানলার ওপাশে পর্দা ধরে দাঁড়িয়ে আছে, আমাদের প্রতিটি কথা শুনছে। স্যার, যাকে বলে মহা সমস্যা। আপনি কি তার সঙ্গে একটু কথা বলবেন? আমি কি বলবো? একটু বুঝিয়ে সুঝিয়ে বলবেন। ওকে ভেতরে আসতে বলবো স্যার? বলো। না, আপনিই বলুন। আমার ওর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। ফা 40 বলে ডাক দিন, চলে আসবে। ওকে কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। আমাকে যেন মুক্তি দেয় এইটুকু বলবেন। এর বেশি কিছু আমি চাই না। আমার জীবন রক্ষা করুন স্যার, আমি চিরঋণী হয়ে থাকব। আমি স্যার এখন চলে যাচ্ছি। ওর সঙ্গে এক ঘরে থাকা আমার সম্ভব না। নিঃশ্বাস বন্ধ হয়ে আমি মরে যাব। যাবার আগে একটা কথা বলে যাই স্যার, এই মেয়ে কিন্তু মহা বুদ্ধিমতী। যুক্তিতে তার সঙ্গে পারা কঠিন। তার সঙ্গে কথাবার্তা খুব সাবধানে বলতে হবে। আকলাক সাহেব ডাকলেন, ফা 40। জানলার পর্দা একটু কাঁপল। আকলাক সাহেবের মনে হল তার মশারির পাশে কে যেন এসে বসল। তার মেজাজ এখন কিছুটা খারাপ। এ কি যন্ত্রণা! তার নিজের সমস্যারই কুলকিনারা নেই, তাকে দেখতে হচ্ছে ভূতদের সমস্যা। তুমি কি ফা 40? আমি ফা 40 হব কেন? আমার নাম হিরিলা। ফা 40 কারো নাম হয় না। তবে যে আমি শুনলাম, ওর কাছে যা শুনেছেন সবই ভুল শুনেছেন। ওর মাথাটা হয়ে গেছে খারাপ। নিজের মাথা তো খারাপ হয়েছেই, অন্যের মাথাও খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারটাও প্রায় খারাপ করে এনেছে। আমারটাও খারাপ করে এনেছে? অবশ্যই। 4 পায়ে হাঁটাহাঁটি করছেন, এটা মাথা খারাপের লক্ষণ না? আপনি কি গরু না ছাগল যে 4 পায়ে হাঁটবেন? ডারউইনের থিওরি তো আপনি পড়েছেন, পড়েননি? আকলাক সাহেব বিস্মিত হয়ে বললেন, তেমনভাবে পড়িনি, তবে মোটামুটি জানি। মোটামুটি জানলে তো আপনার জানার কথা, প্রাণী বিবর্তনের ভেতর দিয়ে মানুষ এসেছে। তার পূর্বপুরুষ একসময় 4 পায়ে হাঁটত। আপনি সেখানেই ফিরে যাচ্ছেন। এটা একটা লজ্জার কথা না?
আকলাক সাহেব দারুণ অস্বস্তি নিয়ে খুক খুক করে কাশতে লাগলেন। রিরিলা মেয়েটি তো আসলেই জটিল, ওর সঙ্গে সাবধানে কথা বলতে হবে। রিরিলা বলল, ও কেমন পাগল সেটা কি স্যার আপনি দয়া করে একটু শুনবেন? বলো। রোজ সে আপনার কাছে আসছে, আপনাকে বিরক্ত করছে, আবার ওদিকে একটা বই লিখছে যে বইয়ের বিষয়বস্তু হচ্ছে মানুষ বলে কিছু নেই, মানুষ হল ভূতের মাথার কল্পনা। বলো কি? যা সত্যি সেটাই স্যার আপনাকে বলছি। আকলাক সাহেব রীতিমতো ধাঁধায় পড়ে গেলেন। কি বলবেন কিছু বুঝতে পারলেন না। রিরিলা বলল, ওর মাথায় স্যার পদার্থ বলে এখন কিছুই নেই। আপনাকে নিয়ে সবাই যেমন হাসাহাসি করে, ওকে নিয়েও করে। আমার এমন কষ্ট হয়। আকলাক সাহেব বললেন, তুমি একটু ভুল বলেছ রিরিলা, আমাকে নিয়ে কেউ হাসাহাসি করে না। অবশ্যই আপনাকে নিয়ে হাসাহাসি করে। কলেজ থেকে আপনাকে ছুটি দিয়েছে, আপনাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে যায়নি? আপনাকে নিয়ে যে শুধু হাসাহাসি করে তাই না, আপনাকে ভয়ও করে। ভয় করে? অবশ্যই ভয় করে। আপনার কাজের যে ছেলে মোতালেব, ও আপনাকে ছেড়ে চলে গেল কেন? আপনাকে ভয় পাচ্ছে বলেই চলে গেছে। এখন আপনার যারা অতি কাছের তারা আপনাকে ভয় পাচ্ছে, কিছুদিন পরে দেখা যাবে সবাই ভয় পাবে। ভয় হচ্ছে সংক্রামক। সবাই আপনাকে ভয় পেতে শুরু করলে আপনিও সবাইকে ভয় পেতে থাকবেন। আপনার স্যার মহা দুঃসময়। আপনার এখন কি করা উচিত তা কি স্যার জানেন? না। প্রাণপণে চেষ্টা করা উচিত ভবুহার কাছ থেকে দূরে থাকা। ভবুহা কে? যাকে আপনি লেখক ৭৪ নামে চেনেন সেই হল ভবুহা। এটাই তার আসল নাম। ভূতদের নামকরণ পদ্ধতি সম্পর্কে সে যা বলেছে সবই বানানো, তার উর্বর মাথার কল্পনা। আমার নাম দিয়েছে ফা ৪০। ছি ছি, কি লজ্জা! আকলাক সাহেব কি বলবেন ভেবে পেলেন না, মাথা চুলকাতে লাগলেন। মেয়েটাকে তার পছন্দ হচ্ছে। ভূত হলেও চমৎকার মেয়ে, ঠান্ডা মাথার মেয়ে। স্যার, আপনাদের শহরের ট্রাকের পেছনে যেমন লেখা থাকে ১০০ গজ দূরে থাকুন, আপনিও অবশ্যই ভবুহার কাছ থেকে ১০০ গজ দূরে থাকবেন, নয়তো আপনার ভয়াবহ বিপদ। দূরে থাকব কি করে? রাত হলেই তো সে চলে আসবে। সেই সমস্যার সমাধানও স্যার আছে। বলো কি সমাধান? আমার সমাধান কি আপনি শুনবেন? আমি আপনার কে? আকলাক সাহেব বললেন, তুমি আমার মেয়ের মতো। বলে নিজেই লজ্জায় পড়ে গেলেন। ভূতকে তিনি বলছেন, তুমি আমার মেয়ের মতো। তার মাথা তো আসলেই খারাপ হয়ে গেছে। রিরিলা গাঢ় গলায় বলল, মেয়ে যখন বলেছেন তখন আপনার মঙ্গল দেখার দায়িত্ব আমার। চাচা যান, আপনি আমার কথা শুনুন। আপনার ভূত মেয়ের কথা আপনাকে শুনতেই হবে। আকলাক সাহেব বললেন, বলো মা, কি কথা? এটা বলে তিনি আবারও চমকালেন। একটা ভূত মেয়েকে তিনি মা ডাকছেন, কি আশ্চর্য কথা! চাচা যান, আপনি একটা বিয়ে করুন চাচা যান। সে কি? সে কি ফেকি বললে চলবে না। আপনার বোন মিলি যে মহিলার কথা বলছে তাকে আমি দেখেছি, অতি ভালো একজন মহিলা। তাকে বিয়ে করলে আপনি খুব সুখী হবেন। আকলাক সাহেব বিরক্ত গলায় বললেন, এসব ফালতু কথা বন্ধ করো তো। ফালতু কথা আমি বন্ধ করব না। আপনি রাজি না হলে আমি কিন্তু কাঁদতে শুরু করব। ভূতমের কান্না সামলানো খুব কঠিন। আমরা মানুষ মেয়ের চেয়ে অনেক বেশি কাঁদতে পারি। এ তো দেখি ভালো যন্ত্রণায় পড়া গেল। রিরিলা হাসতে হাসতে বলল, ভূতকন্যাকে মেয়ে ডেকেছেন, যন্ত্রণা তো হবেই। আকলাক সাহেব বিড়বিড় করে বললেন, ভবুহার সমস্যা মিটাতে গিয়ে নিজে কি সমস্যায় পড়ে গেলাম? ও সমস্যা নিয়ে আপনাকে মোটেই ভাবতে হবে না। আপনার সমস্যা যেমন আমি দেখব, ওরটাও আমি দেখব। এই বয়সে বিয়ে? লোকে বলবে কি? বলুক যার যা ইচ্ছা। সারাটা জীবন একা একা কাটাবেন? আপনি সারা জীবন অনেক কষ্ট করেছেন, আর আপনাকে কষ্ট করতে দেব না। আকলাক সাহেব রিরিলার কান্নার শব্দ শুনতে পেলেন। ভূত মেয়ে, কিন্তু কাঁদছে ঠিক মানুষের মেয়ের মতো। কান্না শুনে তার মন খারাপ হয়ে যাচ্ছে। তিনি গাঢ় গলায় বললেন, কাঁদিস না তোমা। রিরিলা ফোঁপাতে ফোঁপাতে বলল, আরও কাঁদব, চিৎকার করে কাঁদব। বৈশাখ মাসের ১২ তারিখ আকলাক সাহেবের বিয়ে হল। বেশ ধুমধাম করে বিয়ে। আকলাক সাহেবের কঠিন নিষেধ সত্ত্বেও মিলি কার্ড ছাপিয়ে মহা উৎসাহে সবাইকে বিলি করল। আকলাক সাহেবের লজ্জার সীমা রইল না। তবে একটা কার্ডে তিনি রিরিলা ও ভবুহার নাম লিখে রাতে ঘুমাতে যাবার আগে টেবিলের উপর রেখে দিলেন। সকালে উঠে সেই কার্ড আর দেখলেন না। আকলাক সাহেবের ধারণা ওরা বৌভাতেও এসেছিল। ১৩ তারিখ রাতে সোহাগ কমিউনিটি সেন্টারে বৌভাত হল। যখন সবাই খাওয়া দাওয়া করছে
তখন হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। সারা শহরে ইলেকট্রিসিটি আছে, শুধু কমিউনিটি সেন্টারে নেই। ওদের নিজস্ব জেনারেটর আছে। অনেক চেষ্টা করেও সেই জেনারেটর চালু করা গেল না। মিনিট 10 পর আপনা আপনি সব বাতি জ্বলে উঠল। তারপর অনেক দিন কেটে গেছে। আকলাক সাহেবের একটি মেয়ে হয়েছে। সেই মেয়েও বড় হয়েছে। এখন সে অগ্রণী বালিকা বিদ্যালয়ে ক্লাস 3-তে পড়ে। মেয়েকে আকলাক সাহেব অসম্ভব আদর করেন। মাঝে মধ্যে বিচিত্র একটা নামে তিনি মেয়েকে ডাকেন। সেই নামটা হচ্ছে হিরিলা। কলেজ থেকে ফিরে মধুর গলায় ডাকবেন, আমার হিরিলা মা কই গো। আকলাক সাহেবের স্ত্রী খুব রাগ করেন। এত সুন্দর সুন্দর নাম থাকতে পরীর মতো রূপবতী মেয়েকে কেউ হিরিলা ডাকে? নিজের মেয়েকে আদর করার সময় ভূত মেয়ের কথাও তার মনে পড়ে যায়। সেই মেয়েকেও তার খুব আদর করতে ইচ্ছা করে। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস ভয়ঙ্কর ভুতুড়ে। পড়ছিলাম এর দ্বিতীয় ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।